আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য যদি সমন্বয় থাকে তাহলে কিভাবে লিখতে হয় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সমাপনী মজুত পণ্য কিন্তু বিভিন্নভাবে থাকে। সমাপনী মজুত পণ্যের মধ্যে অনেক সময় আগুনে বিনষ্ট পণ্য থাকে। সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মণিহারি থাকে। সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। আমি এইখানে এই সমন্বয় এর সমাপনী মজুত পণ্য কিভাবে থাকে সেটা একটু দেখাচ্ছি। লক্ষ্য করি, আমরা জানি উপরে রেওয়া মিল থাকে আর নিচে এই ধরনের সমন্বয় থাকে, তাই না? তো অনেক সময় বলা থাকে যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 5,000 টাকা। এই সমাপনী মজুত পণ্যটা কিন্তু ক্রয় এবং প্রারম্ভিকের অংশ, যেটুকু অবিকৃত থাকে বছর শেষে তাকে সমাপনী মজুত পণ্য বলে। তো সমাপনী মজুত পণ্য মূলত আমাদের এই ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে যা হবে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করতে হয়, আরেকবার সম্পদ পাশে লিখতে হয়। যাই হোক, আমি একটু ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব। এইখানে আমি মূলত অনেকগুলি সমন্বয়, 1 থেকে শুরু করে প্রায় 10টার কাছাকাছি সমন্বয়, যেমন সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে এত টাকা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এত, বাজার মূল্য এত, এর মধ্যে কোনটা লিখবো, সমাপনী মজুত পণ্য এত, বাজার মূল্য আবার 10% কম, সব কিছু বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব। এই যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে, এতগুলি সমন্বয় সবকিছু সমাপনী মজুত পণ্য সংক্রান্ত। তো আমি একটা একটা করে আলোচনা করব। আজকে ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা হয়তো বোর্ড পরীক্ষায় দেখবে সমাপনী মজুত পণ্য নিয়ে প্রায় সমন্বয় আসে পরীক্ষায়। যাই সমাধানের চেষ্টা করি। তো প্রথমে সমাপনী মজুত পণ্য কিভাবে লিখতে হয় সেটা আগে দেখব। সমাপনী মজুত পণ্যের ফলে সম্পদ বৃদ্ধি পায় আর বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পায়। অর্থাৎ সমাপনী মজুত পণ্যটা মূলত আমরা কি করি, এই সমাপনী মজুত পণ্য মূল্যায়নের ফলে সমাপনী মজুত পণ্য অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, আর আরেকদিকে বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ করি। অর্থাৎ সমাপনী মজুত পণ্যর সমাধানটা হচ্ছে একবার সম্পদ পাশে লিখি, কারণ সমাপনী মজুত পণ্যের ফলে সম্পদ বৃদ্ধি পায়, আর একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ করি। বিক্রিত পণ্যের ব্যয় যখন নির্ণয় করবো না, তখন সমাপনী মজুত পণ্য বিয়োগ হয় বিক্রিত পণ্যের ব্যয় থেকে। এটা কিন্তু মনে রাখবো। এবং সমাপনী মজুত পণ্যর যে সাধারণ সমন্বয় জাবেদা, যেমন সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20,000 টাকা, এটা সমন্বয় জাবেদাটা কি হবে, তাই না? তো সমাপনী মজুত পণ্য বৃদ্ধি পাবে, সমাপনী মজুত পণ্য সম্পদ বৃদ্ধি পেলে সমাপনী মজুত পণ্য ডেবিট হবে, আর এই ক্রয় হিসাব বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট হবে। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে, এটা সমন্বয় জাবেদা হচ্ছে সমাপনী মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। আচ্ছা, তো আমি একটু সমন্বয় জাবেদাটা লিখে দিলাম। এবার আমরা একটা একটা করে সমন্বয়ের সমাধান করব। যেমন এই যে এখানে বলেছে, একটা অঙ্কে বলা আছে প্রারম্ভিক মজুত পণ্য 10,000, ক্রয় 60,000, ক্রয় পরিবহন 4,000, মজুরি 6,000, বিক্রয় 30,000, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 20,000। তাহলে এই তথ্যের আলোকে সমাপনী মজুত পণ্যটা কিভাবে লিখবো সেটা দেখাবো। তো আমরা সাধারণত বিষয়দায় বিবরণী যখন প্রস্তুত করি তখন বিক্রয়ের যে টাকাটা দেওয়া আছে, বিশেষ করে এই 90,000, এটা শেষের ঘরে লিখবো। বিক্রয়ের সাথে যদি কোনো কিছু বিয়োগ করতে হয় মাঝের ঘরে লিখতাম, বিয়োগ করতাম। এখানে বিক্রয় ফেরত নাই, তাই শেষের ঘরে লিখবো। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করবো। কারণ বিক্রিত পণ্যের ব্যয় যখন বিয়োগ করবো, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসবে, এখানে ক্রয় আসবে, ক্রয় পরিবহন আসবে, মজুরি আসবে। আমি একটু দ্রুত লিখে দিলাম। প্রারম্ভিক মজুত পণ্য আগে লিখলাম, এরপরে ক্রয় লিখবো, ক্রয় পরিবহন লিখবো, মজুরি লিখবো। মূলত আমি সমাপনী মজুত পণ্যটা কিভাবে লিখবো সেটা দেখানোর জন্য আরো কিছু লেনদেন উপরে উপস্থাপন করেছি। কি কি? ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি। ক্রয়ের সাথে ফেরত থাকলে এখানে লিখে বাদ দিতাম, কিন্তু ফেরত এখানে নাই, তাই বাদ দিই নাই। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, ক্রয় পরিবহন, মজুরি, এগুলো যোগ করে নিচে লিখবো। নিচে এখান থেকে এটার নাম হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, মজুরি, এগুলি যোগ করে এটার নাম কিন্তু বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। আমরা হয়তো অনেক সময় নাম লিখি না, কিন্তু যদি লিখতে চাই তাহলে এটার নাম হচ্ছে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, এই 20,000 টাকা বিয়োগ করে এখানে লিখব। এবার ভালো করে লক্ষ্য করি, এই যে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করলাম, এই বিক্রিত পণ্যের ব্যয় বের হলো। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য সমাপনী মজুত পণ্য আমরা এখান থেকে বিয়োগ করে লিখলাম। এবার এই
মোট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে তো মোট মুনাফা হয়, তাই না? এটার নাম মোট মুনাফা। মোট মুনাফা। তাহলে সমাপনী মজুত পণ্যটা মোট মুনাফা নির্ণয়ের সময় বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ হয়। আর আরেকবার সম্পদ পাশে লিখবো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময়। যাই আরেকবার এই 20,000 টাকা সম্পদ পাশে লিখবো কিভাবে, এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুত পণ্য লিখবো। তাহলে সমাপনী মজুত পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ করলাম, আরেকবার চলতি সম্পদের মধ্যে বসবে। এই হচ্ছে সমাপনী মজুত পণ্যের সমাধান। একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ, আরেকবার চলতি সম্পদ। আচ্ছা, এবার অনেকগুলি সমন্বয় কিন্তু আমি প্রথম উপস্থাপন করেছি, একটা একটা করে করব। এবার 65 নম্বরে বলেছে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 20,000, বাজার মূল্য 25,000। এখানে আমরা কিভাবে লিখব? প্রথমত বিক্রয় সহ সবকিছু আমি লিখে নিলাম দ্রুত সময় সেভ করার জন্য। মনে করি একটা অঙ্কে দেয়া আছে, এগুলো আমি কাল্পনিক লিখেছি। মনে করি একটা অঙ্কে দেয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 10,000, ক্রয় 60,000, দুইটা যোগ করে বিক্রিত পণ্যের ব্যয় হলো। এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো, তাই না? সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো, ভালো কথা, বুঝতে পারলাম। কিন্তু কোন টাকাটা বিয়োগ করবো, 20,000 না 25,000? এই দুইটা টাকার মধ্যে সমাপনী মজুত পণ্য যদি দুই রকম টাকা থাকে, যে ক্রয় মূল্য 20,000, বাজার মূল্য 25,000, তাই না? তাহলে এই দুইটা টাকার মধ্যে যেটা ছোট, যেটা কম, সেটা আমরা এখান থেকে বিয়োগ করব। এই যে 25 আর 20 এর মধ্যে 20,000 কম, তাই 20,000 লিখবো। এবার 70,000 থেকে 20,000 বিয়োগ করে এখানে হবে, এইটা থেকে এটা বিয়োগ করে মোট মুনাফা পাবো, তাই না? মোট মুনাফা পাবো। তাহলে আমরা ভালো করে লক্ষ্য করি, সমাপনী মজুত পণ্য যদি দুই রকম টাকা থাকে তাহলে ছোট টাকাটা লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ছোটটা কেন লিখবো, তাই না? আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই শিক্ষার্থীরা জানে ছোটটা লিখতে হয়। যখন জিজ্ঞেস করা হয় কি কারণে ছোটটা লিখি, তখন অনেকেই কিন্তু বলতে ব্যর্থ হয়, আবার অনেকে পারে। তো ছোটটা লিখি কারণ হিসাব বিজ্ঞানের আমরা ওই যে ধারণা ও নীতি সমূহ পড়েছি না, ওই যে পঞ্চম অধ্যায়, সেখানে রক্ষণশীলতার একটা নীতি আছে, রক্ষণশীলতার একটা প্রথা আছে। রক্ষণশীল প্রথা অনুযায়ী এই দুইটা টাকার মধ্যে যেটি ছোট সেটা লিখতে হয়। ছোটটা যদি লিখি তাহলে লস হওয়ার সম্ভাবনা কম, আর বড়টি যদি লিখি তাহলে হঠাৎ করে সমাপনী মজুত পণ্য যদি কমে যায় তাহলে তো ওই দামে বিক্রি হবে না, তখন আমরা লসে পড়ে যাব। এই ধারণাটা হচ্ছে রক্ষণশীল ধারণা। হিসাব বিজ্ঞানের রক্ষণশীল ধারণা অনুযায়ী বা রক্ষণশীলতার নীতি অনুযায়ী এই ছোটটি লিখতে হয়, মনে রাখবো। তাহলে এই সমাপনী মজুত পণ্য দুই জায়গায় লিখতে হয়, একবার এখানে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ করলাম, আরেকবার চলতি সম্পদ পাশে লিখবো। আরেকবার কোথায় লিখবো, এই যে চলতি সম্পদ পাশে। আমি দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। সমাপনী মজুত পণ্য একবার ওখান থেকে বিয়োগ করলাম, আরেকবার চলতি সম্পদ পাশে লিখবো, যদি সম্পদ পাশ উপস্থাপন করতে বলে। আচ্ছা, এবার পরের আইটেমটা দেখি। এখানে বলেছে 66 নম্বর অঙ্ক, সমাপনী মজুত পণ্য 20,000, বাজার মূল্য 10% কম। এইখানে কিন্তু আমি আবার সেই বিক্রয় সহ আরো কিছু কাল্পনিক লিখে দিলাম। ভালো করে লক্ষ্য করি, এই পর্যন্ত আমি কাল্পনিক লিখে রাখলাম। মানে আমি মূলত এখানে সমাপনী মজুত পণ্যটা কিভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়কৃত পণ্যের ব্যয়, এগুলো যোগ করে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় হয়েছে। এবার এখান থেকে তো সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো, তাই না? এখন বিয়োগ করব কোনটা? 20,000 যার বাজার মূল্য 10% কম। তো 20,000-এর 10% 2,000, তাই না? তো 2,000 টাকা যদি কম হয় তো বাজার মূল্য হচ্ছে 18,000 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 20,000 টাকা। এখানে কিন্তু ছোট হচ্ছে 18,000 টাকা। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কিভাবে বুঝলাম 18,000 টাকা? এই যে বলছে 10% কম, এটার 10% 2,000, তাহলে এখান থেকে 2,000 যদি বিয়োগ করি তাহলে 18,000 হয়, তাই না? তাহলে 18,000 আর 20,000 এর মধ্যে ছোট কোনটা? 18,000 ছোট। সেই 18,000 এখানে লিখবো, বাদ সমাপনী মজুত পণ্য বলে 18,000 লিখবো। কিভাবে পেলাম? এটা থেকে এটা বাদ দিয়ে। কেন বাদ দিলাম? 18,000 আর 20,000 এর মধ্যে 18,000 টাকাটা কম। ওই যে রক্ষণশীলতার নীতি অনুযায়ী কিছুক্ষণ আগে বললাম, রক্ষণশীলতার নীতি অনুযায়ী বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যেটা কম সেটা লিখতে হবে। এটা থেকে এটা বিয়োগ করে আমরা এখানে লিখবো যেটা বিক্রিত পণ্যের ব্যয়, এইটা থেকে এটা বিয়োগ করে আমরা মোট মুনাফা পাবো, তাই না? তাহলে মোট মুনাফা নির্ণয়ের জন্য সময় সমাপনী মজুত পণ্যটা আমরা বিক্রয়যোগ্য ব্যয় থেকে বিয়োগ করে বিক্রিত পণ্যের ব্যয় পাই। সেজন্য বলা হয়েছে
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী মজুত পণ্যটা বিয়োগ হয়। এবং এই সমাপনী মজুত পণ্যটা যেহেতু সমন্বয়, তো সমন্বয় আরেক জায়গায় বসবে, তাই এই 18,000 টাকা সম্পদ পাশে লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সমাপনী মজুত পণ্যটা এখানে দেওয়া আছে, বুঝলাম 18,000 টাকা, কিন্তু এইগুলা কোথায় পেলাম? ওইগুলো আমি বোঝানোর জন্য কাল্পনিক লিখেছি, কাল্পনিক যে এইভাবে আমরা লিখবো। তো সমাপনী মজুত পণ্য আবার সম্পদ পাশে লিখতে হবে, এই যে চলতি সম্পদ পাশে সমাপনী মজুত পণ্য বলে লিখবো ওই 18,000 টাকা। ওইখানে যেটি লিখবো এখানে সেম টাকা লিখবো, না হলে তো অঙ্ক মিলবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু অনেকগুলি সমাপনী মজুত পণ্য সংক্রান্ত প্রায় 10টার কাছাকাছি সমন্বয়ের সমাধান করব। সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনে বিনষ্ট পণ্য থাকলে কিভাবে লিখব, সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত পণ্য থাকলে, অব্যবহৃত মনিয়ারি থাকলে কিভাবে লিখব, সমাপনী মজুত পণ্যের মধ্যে বিশেষ করে পরিবহনাধীন পণ্য যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে কিভাবে লিখব, সবকিছু আলোচনা করব। আমি ধাপে ধাপে করতেছি। পরের যা লক্ষ্য করি, 67 নম্বর প্রশ্নে বলেছে সমাপনী মজুত পণ্যের মধ্যে 2,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় হয়েছে কিন্তু ক্রেতাকে সরবরাহ করা হয়নি, সমাপনী মজুত পণ্যের মূল্য 30,000 টাকা। এটা কিভাবে লিখব? বলছে সমাপনী মজুত পণ্যের মধ্যে এই 5,000 টাকার পণ্য আছে যেটা আমি বিক্রি করেছি কিন্তু যার কাছে বিক্রি করেছি তাকে দেয়া হয়নি। এখন সে যখন পণ্যটা নিয়ে যাবে তখন কি আমার সমাপনী মজুত পণ্য কমে যাবে? সেই জন্য এই অসরবরাহকৃত পণ্য বলে সমাপনী মজুত পণ্য 30,000 থেকে বিয়োগ করে যে টাকাটা হবে সেইটা সমাপনী মজুত পণ্য ধরতে হবে। আমি আবারও বলছি, এইটা যদি না দেয়া থাকতো তাহলে আমরা সমাপনী মজুত পণ্য 30,000 লিখতাম, তাই না? কিন্তু এখন বলেছে কি বিক্রয় করেছি কিন্তু এর মধ্যে আছে 5,000 টাকা। তাহলে আমরা যদি সঠিকভাবে হিসাব করতে হয় তাহলে এই 30,000 থেকে 5,000 বিয়োগ হবে, বিয়োগ হয়ে 25,000 টাকা সমাপনী মজুত পণ্য লিখতে হবে। বিষয়টি মনে রাখবো। সেই জন্য আমি আবার কিছু বিক্রয় সহ কাল্পনিক কিছু তথ্য লিখে রাখলাম, দিয়ে এগুলো যোগ করে আমি নিচে লিখলাম। এই যে এখানে একটা দাগ হবে, এখানে এই দুটো যোগ করে এখানে দুটো দাগ আছে, তো যাই হোক দাগ দুটো আমি একটু পরে দিয়ে দিব। ক্রয় আর প্রারম্ভিক দুটো যোগ করে এটা পেয়েছি। এখান থেকে আমি যখন সমাপনী মজুত পণ্য বিয়োগ করব তখন এই 70,000 থেকে 25,000 বিয়োগ করে লিখলাম। 25,000 কেন বিয়োগ করলাম? এখানে দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে। তো যাই হোক ভালো করে লক্ষ্য করি, সমাপনী মজুত পণ্য তো আমরা এখানে বিয়োগ করি, বিয়োগ 70,000 থেকে করবো, এই দুটো যোগ করে এটা হয়েছে, এটা থেকে এটা বাদ দিয়ে এটা হয়েছে, এইটা থেকে এটা বাদ দিয়ে এটা হয়েছে। এখন এইখানে যখন সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করব তখন বিয়োগ করব এই 30,000 না, 30,000 থেকে 5,000 বাদ দিয়ে 25,000 বিয়োগ করব। কারণ ওই অসরবরাহকৃত পণ্য যেটা বিক্রি করেছি কিন্তু সমাপনীর মধ্যে আছে ওটা এখান থেকে এটা থেকে বিয়োগ করে বাকি টাকাটা সমাপনী মজুত পণ্য হিসেবে লিখেছি। তাহলে আমরা জানি সমাপনী মজুত পণ্য দুই জায়গায় লিখতে হয়, একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ হয়, এই যে বাদ লিখেছি, আর একবার সম্পদ পাশে লিখতে হয়। সম্পদ পাশেও এই টাকাটাই লিখবো, 25,000 টাকায় লিখবো। এই যে লক্ষ্য করি সম্পদ পাশে এই যে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 25,000 টাকা কিভাবে হলো? ওই যে 30,000 থেকে 5,000 বিয়োগ করলাম, কারণ 5,000 অসরবরাহকৃত পণ্য। আবার অনেক শিক্ষার্থী বলতে পারে এটা কি খালি সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ করব? হ্যাঁ, ওটা খালি সমাপনী মজুত পণ্য থেকেই বিয়োগ করবো, আর কোথাও লিখবো না। যদি পণ্য সরবরাহ করা না হয় সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ করে লিখবো। বিক্রি করেছি, যার কাছে বিক্রি করেছি তাকে পাঠিয়ে দিব, তখন তো আমার পণ্য কমে যাবে সমাপনী মজুত, তাই বিয়োগ করলাম। পরেরটায় যায়, এখানে 3,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে সমাপনী মজুত পণ্য। এই দারুণ একটি প্রশ্ন। বলছে 3,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে যা সমাপনীর মধ্যে আছে, এটা কি করব? এই যে আমি একটু লিখলাম, আমরা যখন প্রারম্ভিক মজুত পণ্য লিখবো, ক্রয় লিখবো, দুইটা যোগ করে এখানে লিখলাম, তাই না? এই যে প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, ক্রয় লিখলাম, দুইটা যোগ করে তো এখানে লিখি। এই টাকাগুলো আমি কাল্পনিক লিখতেছি, কিন্তু আমি মূলত সমাপনী মজুত পণ্যটা কিভাবে লিখতে হয় ওইটা বোঝানোর জন্য এটুকু এক্সট্রা লিখে নিচ্ছি। সমাপনী এই যে বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, আমরা জানি বিক্রয় শেষে লিখতে হয়, তারপরে প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় যোগ করে এখানে লিখতে হয়, এখান থেকেই না সমাপনী মজুত পণ্য বিয়োগ করি, তাই না? তো এই বিয়োগটা কিভাবে করব? বলছে এই 3,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করা হয়নি। তো সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করা না হলে নিয়ম হচ্ছে একটা পণ্য কিনলে সেটি সমাপনী মজুত পণ্যের মধ্যে আসবে,
কারণ পণ্য কিনলে তো আমার গুদামে পণ্য বেড়ে যাবে, গোডাউনে পণ্য বেড়ে যাবে, মজুদ পণ্য বেড়ে যাবে। বেড়ে যাবে মানে কি, আমার মজুদ পণ্যর সাথে যোগ হবে, সেই যোগটা করা হয়নি। সেজন্য এখন আমরা যখন সমাপনী মজুদ পণ্য এখান থেকে বিয়োগ করব, তখন এই 20,000-এর সাথে 3,000 যোগ করে লিখব। তাহলে 70,000 থেকে 23,000 বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা থেকে এটা বাদ দিয়ে মোট মুনাফা হয়। একটু ব্যাকে যাচ্ছে, আর একটু ব্যাকে যাচ্ছি, ভালো করে লক্ষ্য করি কি করলাম। আমি যখন সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব, তখন বিয়োগ করব কোন টাকাটা, এই 3,000 আর এই সমাপনী মজুদ পণ্য যেটা দুটো যোগ করে। কেন যোগ করব? এই যে পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি, যেহেতু সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি, তাই সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু করতে হবে, সমাপনী মজুদ পণ্য বেড়ে যাবে, তাই সমাপনী মজুদ পণ্য যেখানে লিখবো, এইখানে তো লিখি, সেখানে এটা যোগ করে 23,000 টাকা লিখবো। আচ্ছা, এবার 69 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এটা আবার আর্থিক অবস্থার বিবরণী তো বসবে, তাই না? সমাপনী মজুদ পণ্য নামে 23,000 টাকায় লিখবো, 23,000 টাকায় লিখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত আজকে সমাপনী মজুদ পণ্য বিভিন্ন ভাবে থাকে পরীক্ষায়, তো কিভাবে থাকলে কিভাবে লিখবো ওটা আমি আলোচনা করতেছি। একটা একটা করে সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত সব সমন্বয়ে সমাধান করার চেষ্টা করতেছি। এই পরেরটি আলোচনা করার আগে একটি বিষয় বলি, আমি অবশ্যই একজন সরকারি কলেজের শিক্ষক। শিক্ষার্থীদের অনুরোধে সন্ধ্যার পরে মাঝে মাঝে আমি লাইভে ক্লাস নিই, আবার ওই ক্লাসটা রেকর্ড করে রাখি, যাতে পরবর্তীতে চ্যানেলে এক সময় এডিট করে ছাড়তে পারি। তো যাই হোক, পরে যাই। এই যে 69 নম্বরে বলেছে পরিবহন অধীন 3,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত হয়নি, তাই না? ওই একই কথা। এটা পরিবহন অধীন পণ্য নামে আগে লিখে নিই, সমাপনী মজুদ পণ্য ক্রয় লিখে নিই, এখান থেকে সমাপনী মজুদ পণ্য যখন বিয়োগ করব, তখন এটা যোগ করে একবার বিয়োগ করব, মানে ওই একই কথা, একটু ভাষা চেঞ্জ করে দেয়া, আগেটার মতোই ভাষা চেঞ্জ করে দেয়া। তাই পরিবহন অধীন পণ্য মানে যে পণ্য কিনেছি কিন্তু সমাপনী মজুদ যোগ করা হয়নি, ওটা সমাপনীর সাথে যোগ করতে হবে। সেজন্য আমি সমাপনী মজুদ পণ্য যেখানে লিখবো, সেখানে এটা যোগ করে লিখবো 23,000 টাকা। এবার আর্থিক অবস্থার বিবরণীতে ওই সমাপনী মজুদ পণ্য বলে সম্পদ পাশে লিখবো, চলতি সম্পদ পাশে। সমাপনী মজুদ পণ্য আমরা দুইবার লিখতেছি, একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় বিয়োগ করতেছি, আরেকবার চলতি সম্পদ পাশে লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে। 70 নম্বর প্রশ্ন বলেছে, এই যে 70 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক সময় আসে এবং অনেক শিক্ষার্থীর জন্য একটু কঠিন মনে হয়। 2,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, যা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে। সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা, তাহলে এটা লিখবো কিভাবে? ভালো করে লক্ষ্য করি। 2,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, যা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত আছে, এটা লিখবো কিভাবে? আচ্ছা, মূলত এইটা সমাপনী মজুদ পণ্য হতে এই 20,000 হতে 2,000 বিয়োগ হয়ে সমাপনী মজুদ পণ্য লিখতে হবে। আগুনে বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুদ পণ্যের মধ্যে থাকে, তাহলে সমাপনী মজুদ পণ্য হতে আগুনে বিনষ্ট পণ্য বিয়োগ হবে। সেজন্য আমরা যখন বিক্রয় লিখবো, এই যে আমি কিছু কাল্পনিক তথ্য লিখে নিচ্ছি আগে থেকে, আমি আবারও বলছি যে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়, এগুলি আমরা কাল্পনিক লিখেছি। এখন আগুনে যে পণ্যটা পুড়ে গেছে এটা কোথায় কোথায় যাবে সেটা আগে বলি। আগুনে যে পণ্যটা পুড়ে যাবে সেটা সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি থাকে তাহলে বিয়োগ করব। তাই সমাপনী মজুদ পণ্য যখন এখান থেকে বাদ দিব, তখন এই যে এই 20,000 থেকে আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করে আমি এখানে লিখলাম। ভালো করে লক্ষ্য করি, আগুনে পণ্য পুড়ে গেলে 4 জায়গায় লিখতে হয়, 4 জায়গায়, যদি বীমা কোম্পানি না দেয় 4 জায়গায় লিখবো। কিভাবে লক্ষ্য করি? প্রথমত সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ করব, যদি সমাপনী মজুদ পণ্যের মধ্যে থাকে। কোথায় কোথায় বিয়োগ করব? সমাপনী মজুদ পণ্য যেখানে যেখানে লিখবো সেখান থেকে সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ করব আগুনে বিনষ্ট পণ্য। সমাপনী মজুদ পণ্য 2 জায়গায় লিখি, যেমন এইখানে একবার লিখি, তাহলে এখানে যখন সমাপনী মজুদ পণ্য লিখবো তখন আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করব। আবার সম্পদ পাশে যখন সমাপনী মজুদ পণ্য লিখবো তখনও কিন্তু আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করব, যদি সমাপনীর মধ্যে থাকে। এই গেল 2 জায়গায়। আবার ক্রয় থেকেও সমাপনী মজুদ পণ্য, ক্রয় থেকেও কিন্তু আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ হবে, কারণ আগুনে পণ্য বিনষ্টর জাবেদা হচ্ছে আগুনে পণ্য বিনষ্ট বা বিবিধ ক্ষতি ডেবিট, ক্রয় ক্রেডিট। আগুনে পণ্য পুড়ে গেলে ক্রয় কমে যায়,
যে আগুনে বিনষ্ট পণ্য ক্রয় থেকে বিয়োগ হবে, আবার বিবিধ ক্ষতি নামে অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে। ভালো করে লক্ষ্য করি, আগুনে বিনষ্ট পণ্য সমাপনী থেকে বিয়োগ করে আমি এখানে সমাপনী মজুত পণ্যটা লিখবো, আবার ক্রয় থেকে বিয়োগ করে ক্রয়ের পরিমাণটা লিখবো। প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, বিক্রয় এগুলো আমি কাল্পনিক লিখেছি, কাল্পনিক বোঝানোর জন্য। প্রারম্ভিক মজুত পণ্য অঙ্কে যা দেয়া আছে তাই লিখবো যদি থাকে, ক্রয় যা ছিল সেখান থেকে আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করে লিখবো, দিয়ে দুটো যোগ করে এখানে হবে, এখান থেকে সমাপনী যখন বিয়োগ করব ওই সমাপনী থেকে আগুনে পণ্য বিনষ্টটা বিয়োগ করবো, বিয়োগ করে নিট সমাপনী মজুত পণ্য লিখবো। এবার এইটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, তারপর এইটা থেকে এটা বিয়োগ করে মোট মুনাফা হবে। তাহলে সমাপনী মজুত পণ্যর সাথে আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ হবে যদি সমাপনীর মধ্যে থাকে, আবার ক্রয় থেকেও আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ হবে। এবং সমাপনী মজুত পণ্য আরেকবার লিখতে হবে, কোথায় লিখবো? সম্পদ পাশে। এই যে সম্পদ পাশে, সম্পদ পাশে যখন সমাপনী মজুত পণ্য লিখবো তখন কিন্তু ওই 18,000 টাকা লিখবো, আগুনে যেটা পুড়ে গেছে সেটা বিয়োগ করে বাকি টাকাটা লিখবো। তাহলে আরেকবার বলছি আমি, আগুনে পণ্য বিনষ্ট, এটা কেন বলছি বারবার, এই শিক্ষার্থীরা এটা ভুল করে কঠিন একটু। আগুনে পণ্য বিনষ্ট যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকে, সমাপনী মজুত পণ্য যেখানে যেখানে বসবে সেইখানে এই আগুনে পণ্য বিনষ্টটা সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ হবে। তাহলে সমাপনী মজুত পণ্য দুই জায়গায় বসে, দুই জায়গায় বিয়োগ হবে। যেমন এখানেও কিন্তু বিয়োগ করে লিখছি, 20,000 ছিল 18,000 লিখছি। এবং এই যে আগুনে পণ্য পুড়ে গেছে, এটা তো বীমা কোম্পানি এই দাবি মেনে নেয়নি, সে কথা বলা নাই, তাই বিবিধ ক্ষতি নামে আবার অন্যান্য ব্যয়ের মধ্যে লিখতে হবে, বিবিধ ক্ষতির নামে অন্যান্য ব্যয়ের মধ্যে লিখতে হবে। তাহলে আগুনে পণ্য বিনষ্টটা 4 জায়গায় লিখতে হবে, 4 জায়গায় লিখতে হচ্ছে। 2 সমাপনী থেকে বিয়োগ মানে কি, সমাপনী থেকে 2 বার বিয়োগ, ওখানে আর এখানে, ক্রয় থেকে 1 বার বিয়োগ, তাহলে 3 বার হলো, আর অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে এই আগুনে বিনষ্ট, 4 বার লিখতে হবে। এটি খেয়াল রাখবো বিষয়টা। 1,000 টাকার অব্যবহৃত মনিহারি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে, সমাপনী মজুত পণ্য এত টাকা। এই সমাপনী, এই সমন্বয়টাও কিন্তু 4 জায়গায় লিখতে হবে। কোথায় কোথায়? এই যে আগুনে বিনষ্ট, সরি, অব্যবহৃত মনিহারি কার মধ্যে আছে? সমাপনী মজুত পণ্যের মধ্যে। তাহলে সমাপনী মজুত পণ্য তো 2 জায়গায় লিখবো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় এবং সম্পদ পাশে, 2 জায়গায় আমরা বিয়োগ করবো এই টাকাটা। তাহলে 2 বার হলো লেখা, সমাপনী থেকে 2 জায়গায় বিয়োগ করব, একবার সম্পদ পাশে, একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সমাপনী থেকে বিয়োগ করবো, তাহলে 2 বার গেল। আবার মনিহারি থেকে বিয়োগ করব, তাহলে 3 বার হলো। আবার সম্পদ পাশে আলাদা লিখবো অব্যবহৃত মনিহারি নামে, 4 বার হলো। তাহলে এই 1,000 টাকা 4 বার কাজ হবে। সমাপনী থেকে 2 জায়গায় বাদ, 2 বার হলো, মনিহারি থেকে 1 বার বাদ, 3 বার হলো, আর অব্যবহৃত মনিহারি নামে সম্পদ পাশে বসবে, 4 বার হলো। সেজন্য আমরা তো সবাই জানি যে সমন্বয় 2 জায়গায় বসে, কিছু কিছু সমন্বয় 4 জায়গায় বসে, যেমন এটা। আচ্ছা, তো এটা বোঝানোর জন্য আমি কাল্পনিক কিছু তথ্য লিখছি। বিক্রয় মনে করে দেওয়া আছে এত টাকা, মনে করে দেওয়া আছে অঙ্কে এত টাকা, বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য মনে করে দেওয়া আছে এত টাকা, ক্রয়ের পরিমাণ দেওয়া আছে এত টাকা। তো এই দুটো যোগ করে এখানে লিখবো, এখান থেকে তো সমাপনী বিয়োগ করব, তাই না? এই জায়গা থেকে তো সমাপনী বিয়োগ করি। যখন সমাপনী বিয়োগ করব তখন এই 20,000 বিয়োগ করব না, 20,000 থেকে 1,000 বিয়োগ করে যে টাকাটা হয় সেটা বিয়োগ করব। আবার বলছি, এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 20,000 এইখানে ছিল, 1,000 আবার এইখানে ছিল অব্যবহৃত মনিহারি, সমাপনী মজুত পণ্যের মধ্যে ছিল, তাই সমাপনী মজুত থেকে অব্যবহৃত মনিহারি বিয়োগ হবে। কিন্তু এগুলো কোথায় পেলাম? ওগুলো আমি কাল্পনিক লিখেছি বোঝানোর জন্য। তাই সমাপনী মজুত পণ্য যখন বিয়োগ করব তখন এটা থেকে এটা বাদ দিয়ে যে টাকা থাকে সেইটা বিয়োগ করে এখানে লিখব। এবার এটা থেকে এটা বাদ দিয়ে মোট মুনাফা হবে। আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে মোট মুনাফা হয়, আর বিক্রিত পণ্যের ব্যয় যখন এখানে নির্ণয় করব তখন সমাপনী মজুত পণ্যটা বিয়োগ করতে হয়। আর সমাপনী মজুত পণ্যটা যখন নির্ণয় করব তখন ওই সমাপনী মজুত পণ্য যদি মধ্যে যদি অন্য কিছু থাকে সেটা বিয়োগ হয়। যেহেতু অব্যবহৃত মনিহারি সমাপনীর মধ্যে ছিল তাই 20,000 থেকে 1,000 বিয়োগ করে 19,000 লিখেছি। এখন এই 1,000 টাকা কিন্তু 4 বার লিখতে হবে। কিভাবে 4 বার লিখতে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে একবার লিখলাম, সমাপনী মজুত পণ্য থেকে বিয়োগ করলাম একবার, আবার সম্পদ পাশে যখন সমাপনী মজুত পণ্য লিখবো তখনও বিয়োগ করব, তাহলে 2 বার হলো। আবার মনিহারি থেকে অব্যবহৃত মনিহারি বিয়োগ করব, তাহলে 3 বার হলো। এবং চলতি সম্পদ পাশে অব্যবহৃত মনিহারির নামে আলাদা লিখবো, 4 বার হলো।
তাই না? একবার এখানে লিখলাম, এই 1000 বিয়োগ করলাম। আবার এই যে লক্ষ্য করি, আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব সমাপনী মজুত পণ্য লিখবো 19,000। তাহলে 19,000 মানে কি এখানে একবার বিয়োগ করেছি, 20,000 ছিল, লিখলাম 19,000, তাহলে এখানে একবার বিয়োগ করলাম। আবারও অব্যবহৃত মনিহারি নামে আলাদা লিখবো। আমি আবারও বলছি, অব্যবহৃত মনিহারি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকলে সমাপনী মজুত পণ্য দুইবার লিখবো। একবার বিক্রিত পণ্যের ব্যয় হতে বিয়োগ করব, আর একবার এখানে লিখবো। দুইবারই কিন্তু বিয়োগ করবো অব্যবহৃত মনিহারি, কারণ 20,000 ছিল, আমি 19,000 করে লিখেছি, তা দুইবার বিয়োগ হলো দুই জায়গায়। আবার এইখানে আলাদা লিখলাম অব্যবহৃত মনিহারি সম্পদ পাশে, কারণ অব্যবহৃত মনিহারি চলতি সম্পদ, তাহলে 3বার হলো। এবং আমরা যখন নিট মুনাফা নির্ণয় করব তখন কিন্তু অব্যবহৃত মনিহারির সাথে বিয়োগ করব, 4বার হলো এই সমন্বয়টা। আমি একদিন ক্লাসে না কোথায় বলছিলাম যে কিছু কিছু সমন্বয় আছে 4 জায়গায় বসে। একজন শিক্ষার্থী বলছিল স্যার কিভাবে 4 জায়গায় বসে, তাকে বুঝিয়ে দিয়েছিলাম। তারপরেও সে যদি আজকে আমার ক্লাসটি দেখে তাহলে আরো ভালো মতো বুঝতে পারবে যে কিছু কিছু সমন্বয় এক্সেপশনাল, কিছু কিছু সমন্বয় 4বার বসে, যেমন এইটা একটা। এবার আসি, 2,000 টাকার পণ্য সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে যা ক্রয় বইতে লেখা হয়নি, সমাপনী মজুত পণ্য 20,000। এই সমন্বয়টা কিন্তু অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে। কি কমন মিস্টেক করে? এখানে বলেছে 2,000 টাকার পণ্য সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রয় বইতে লেখা হয়নি। এখানে কি মিস্টেকটা করে শিক্ষার্থীরা? সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে দেখে এই সমাপনী মজুত পণ্য প্রশ্ন যেটি দেওয়া আছে এখান থেকে এই 2,000 বিয়োগ করে। কারণ সমাপনী মজুত পণ্যের মধ্যে যা থাকে সেটা বিয়োগ হয় জানে অন্তর্ভুক্ত থাকলে, কিন্তু এটা একটি এক্সেপশনাল। পণ্য কিনেছি, সেই পণ্য সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। যদি না থাকে সমাপনীর সাথে যোগ করব। কিন্তু যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে এরকম ক্রয়কৃত পণ্য অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী থেকে ওই ক্রয়কৃত পণ্য বিয়োগ হবে না। আমি আবারও বলছি, অনেক শিক্ষার্থীর কনফিউশন হতে পারে। পণ্য যেটি কিনেছি সেটা সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করতে হয়, কিন্তু এখানে বলেছে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে, যেহেতু আছে তাই 20,000-এর সাথে আর এটা যোগ টোগ করবো না, ওর মধ্যে আছে আছে, তাহলে এখানে সমাপনী মজুত পণ্য যা আছে তাই বসবে, এটা যোগও করবো না বিয়োগও করবো না। কিন্তু এই যে ক্রয় বইতে লেখা হয়নি ওইটার জন্য আমরা কাজ করব। ক্রয় বইতে লেখা না হলে দুই জায়গায় লিখতে হয়, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ। তাহলে এই সমন্বয়টা কি বলেছে? সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে ক্রয়কৃত পণ্য যা ক্রয় বইতে লেখা হয়নি। এই সমন্বয়টা ক্রয় বইতে আমরা লিখব, ক্রয়ের সাথে যোগ, পাওনাদারের সাথে যোগ, যেহেতু লেখা হয়নি। বাট সমাপনী থেকে বিয়োগ হবে না, যদিও বলা আছে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত আছে, তাই সমাপনী থেকে বিয়োগ হবে না, কিন্তু বারবার বললাম আমি। যাই সমাধানের চেষ্টা করি। আচ্ছা, এটা বোঝানোর জন্য কাল্পনিক কিছু তথ্য লিখছি আমি। বিক্রয় মনে করি এত টাকা অঙ্কে দেওয়া আছে, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই, তাই না? প্রারম্ভিক মূল পণ্য মনে করি এত টাকা দেওয়া আছে প্রশ্নে, আর ক্রয়কৃত পণ্য দেওয়া আছে কত? 60,000 টাকা। এর সাথে আমরা কি করব? এই বিক্রয় ক্রয় যোগ করে মনে করি সমাপনী মজুত, এই ক্রয়ের সাথে ক্রয় অলিখিত ক্রয় যোগ করে আমরা এই 60,000 পেয়েছি। এবার এই দুটো যোগ করে এখানে লিখছি না, এখান থেকে বাদ সমাপনী মজুত পণ্য লিখছি। ভালো করে লক্ষ্য করি, আমি একটু দ্রুত বুঝিয়ে দিচ্ছি। আমি মূলত সমাপনী মজুত পণ্য কোথায় কোথায় লিখতে হয় সেটা দেখাইলাম। তো সমাপনী মজুত পণ্য লেখার সময় এই যে ক্রয় 60,000 লিখলাম না, ক্রয়কৃত পণ্যের ব্যয়, এর মধ্যে ওই টাকাটা আমরা লিখেছি, ক্রয়ের সাথে যোগ করেছি মনে করি। এখন সমাপনী মজুত পণ্য এই 20,000-এর সাথে ওই 2,000 বিয়োগ করব না, না করে 20,000-ই লিখবো এখানে সমাপনী মজুত পণ্য যেখানে আমি লিখি। এবং এই টাকাটা আবার আমরা এই 20,000 টাকা আবার এইখানে লিখবো চলতি সম্পদ পাশে, 20,000 টাকায় সমাপনী মজুত পণ্য হবে। আর ক্রয় বইতে যে লেখা হয়নি ওইটা একবার ক্রয়ের সাথে যোগ হবে, একবার পাওনাদারের সাথে যোগ হবে, ওইটার জন্য। এইখানে বেশ অনেকগুলি সমন্বয় মনে হচ্ছে। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, মনিহারে দেওয়া আছে, আবার সমন্বয় বলেছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি 1,000, সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি 2,000 আছে অন্তর্ভুক্ত। অনেকগুলি আইটেম একসাথে, তাই না? আচ্ছা, এইটা যদি আমরা শিখতে পারি মনিহারিও কিছু কিছু শিখতে পারবো। এখানে বলেছে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, মনিহারি দেওয়া আছে, রেওয়া মিলে, এই দুটা রেওয়া মিলে, আর মজুদ পণ্যের পরিমাণ দেয়া আছে। এই প্রারম্ভিক মজুদের মধ্যে 1,000 টাকা মনিহারি আছে, তাহলে প্রারম্ভিক মজুদ
পণ্য হতে 1000 টাকা অব্যবহৃত প্রারম্ভিক মনিহারি নামে বিয়োগ হবে। সমাপনী মজুত পণ্যের মধ্যে 2000 টাকা অন্তর্ভুক্ত আছে। সমাপনী মজুত পণ্য যে টাকাটা দেওয়া আছে সেখান থেকেও অব্যবহৃত মনিহারি বিয়োগ হবে। অর্থাৎ মনিহারি যদি সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকে তো সমাপনী মজুত পণ্য থেকে মনিহারি বিয়োগ করব। মনিহারি যদি প্রারম্ভিক মজুত পণ্য মধ্যে থাকে তা প্রারম্ভিক মজুত পণ্য থেকেও মনিহারি বিয়োগ করব। আমি ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে লিখি, মনে করি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুত পণ্য লিখবো 10,000 যেটা দেওয়া আছে, এখান থেকে বাদ অব্যবহৃত মনিহারি মানে প্রারম্ভিক মনিহারি আর কি, মনিহারি নামে বিয়োগ করে লিখবো 9,000। কি করলাম, প্রারম্ভিক মজুত পণ্য যেখানে লিখলাম সেখান থেকে মনিহারি বিয়োগ করলাম। কেন করলাম, এই যে বলেছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে, আবার বলেছে সমাপনী মজুত পণ্যের মধ্যে মনিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে সমাপনী মজুত পণ্য যখন লিখবো তখন এই যে সমাপনী মজুত পণ্য আমরা যখন লিখবো 20,000 দেওয়া আছে, সেখান থেকেও কিন্তু এই 2,000 অব্যবহৃত মনিহারি বিয়োগ করব, বিয়োগ করে লিখব। আমি এই অঙ্কটা কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য কিভাবে লিখবো, মনিহারি কিভাবে, তারপরে সমাপনী মজুত পণ্য কিভাবে লিখবো, মনিহারি কিভাবে লিখবো, ওগুলি দেখাচ্ছি। সেজন্য প্রারম্ভিক মজুত পণ্য যেখানে লিখবো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় সেখানে মনিহারি থেকে প্রারম্ভিক মনিহারি বিয়োগ করবো যেটা অন্তর্ভুক্ত আছে। আবার সমাপনী মজুত পণ্য যেখানে লিখবো সেখান থেকেও সমাপনীর মধ্যে অব্যবহৃত মনিহারি ওটা বিয়োগ করব। এই তো গেল প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ, সমাপনী মজুত পণ্য থেকে বাদ। আর কোথায় লিখবো, আচ্ছা আরো লিখবো পরিচালন ব্যয়ের মধ্যে যখন মনিহারি লিখবো, এখানে দেয়া আছে 4,000 রেওয়া মিলে দেয়া ছিল, এর সাথে প্রারম্ভিক মনিহারিটা যোগ করব। ভালো করে লক্ষ্য করি, এটা কিন্তু অনেক শিক্ষার্থীর একটু ক্রিটিক্যাল মনে হয়। প্রারম্ভিক মনিহারি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যে মনিহারি আছে, তাই মনিহারি খরচের সাথে প্রারম্ভিকের মধ্যে যে মনিহারি ছিল সেটা যোগ হবে, আর সমাপনীর মধ্যে যে মনিহারি ছিল ওটা বিয়োগ হবে, তারপরে মনিহারিটা লিখতে হবে। আমি আবারও বলছি, মনিহারির সাথে প্রারম্ভিক মনিহারি যোগ হবে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যেটি ছিল। মনিহারির সাথে সমাপনী মনিহারি বা অব্যবহৃত মনিহারি বিয়োগ হবে, সমাপনীর মধ্যে যেটি ছিল। প্রারম্ভিক মনিহারি যোগ সমাপনী মনিহারি বিয়োগ এই পরিচালন ব্যয়ের মধ্যে। এবং প্রারম্ভিক মনিহারি প্রারম্ভিক মজুত থেকে বাদ মনিহারির সাথে যোগ, ওটার খেলা শেষ। কিন্তু সমাপনী অব্যবহৃত মনিহারি যেটি, সেটি কিন্তু আরেকবার সম্পদ পাশে লিখতে হবে অব্যবহৃত মনিহারি নামে যায়, আবার সমাপনী মজুত পণ্য থেকেও বাদ যাবে। তাহলে এই যে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অব্যবহৃত মনিহারি নামে লিখবো 2,000 এবং সমাপনী মজুত পণ্য যখন লিখবো তখনও 2,000 বিয়োগ করে লিখবো। অর্থাৎ অব্যবহৃত মনিহারিটা কি করলাম, সমাপনী থেকে 2 বার বিয়োগ করলাম। সমাপনীর মধ্যে ছিল 2 জায়গায় বসেছে না সমাপনী, 2 জায়গায় কিন্তু অব্যবহৃত মনিহারিটা বিয়োগ করেছি। আবার অব্যবহৃত মনিহারিটা মনিহারি থেকেও বিয়োগ করেছি, তাহলে 3 বার হলো। এবং অব্যবহৃত মনিহারি কিন্তু আলাদা লিখলাম, তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে অব্যবহৃত মনিহারি যেটি সেটা কিন্তু 4 বার লিখতে হচ্ছে। আবারও বলছি, এখানে সমাপনী থেকে বিয়োগ করলাম, কিছুক্ষণ আগে যে লিখেছি সেখানে কিন্তু সমাপনী থেকে বিয়োগ করেছি, 2 বার হলো। আবার এখানে আলাদা লিখেছি, 3 বার হলো অব্যবহৃত মনিহারি, আবার মনিহারি থেকেও কিন্তু বিয়োগ করেছি। তাহলে অব্যবহৃত মনিহারি সমাপনীর মধ্যে থাকলে 4 বার লিখতে হবে। আর প্রারম্ভিক মনিহারি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যদি থাকে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যে মনিহারি থাকবে সেটা 2 বার লিখতে হবে, একবার প্রারম্ভিক মজুত পণ্য থেকে বাদ আর একবার মনিহারির সাথে যোগ। খেয়াল রাখতে হবে কিন্তু ভালো করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে আমি এই যে অলিখিত ক্রয়, ক্রয় ফেরত, অলিখিত বিক্রয়, বিক্রয় ফেরত, এই জাতীয় যে সমস্ত সমন্বয় আছে এগুলি আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।